সাথে আছেন অতিথি হিসেবে আজ রাজিপা হাসান। আমরা এমন একজন অতিথি নিয়ে ফিরেছি যিনি স্বশিক্ষিত একজন ফ্রিল্যান্স চিত্রশিল্পী। তার গল্পটা জানবো, কিভাবে তিনি চিত্রশিল্পী হয়ে উঠলেন, তার মুখ থেকেই শুনবো। শুভ সকাল। শুভ সকাল। ছেলেবেলা থেকেই আপনার এই যে আঁকাআঁকির প্রতি যে একটা ভালো লাগা, তার থেকেই আজকে আপনি একজন স্বশিক্ষিত ফ্রিল্যান্স চিত্রশিল্পী হিসেবে গড়ে উঠেছেন। একটু শুরুর গল্পটা জানতে চাই, কিভাবে আগ্রহটা তৈরি হলো? তো আমার শুরুর গল্পটা বলতে গেলে পৃথিবীতে প্রথম প্রচারিত ওই মনের কথা একটা অনুষ্ঠান আর কি, মুস্তফা মনোয়ার স্যারের, ওইটা দেখেই আমার ছবি আঁকার প্রতি আকর্ষণ তৈরি হয়। তা আমি আমার বড় হওয়াটা গ্রামই, শৈশব কৈশোর ওইখানেই কেটেছে। তো এখানে আর্ট করার কোনো কিছু ছিল না আর কি, ছবি আঁকার কোনো কিছুই ছিল না। তারপরে আমার আঁকার প্রতি একটা দুর্বলতা ছিল, সবসময় আঁকতে ইচ্ছে হইতো। তো আমি পাট দিয়ে আর পাটশালা দিয়ে একটা তুলি বানিয়েছিলাম, আর রবিন ব্লু দিয়া রং তৈরি করে ওইরকমভাবে নিজেই ছবি আঁকার চেষ্টা করতাম আর কি, আর কলম দিয়ে টুকটাক আঁকাআঁকি করতাম। এরপর যখন আমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাই, আঁকাআঁকিটা আর হয় না, কিন্তু আমার সবসময় ভিতরে একটা আকর্ষণ কাজ করতাম, ছবি আঁকবো ছবি আঁকবো, মনে মনে আমি আঁকতে থাকতাম। যখন কিছু দেখতাম ভাবতাম এটা আমি যখন সময় পাবো তখন আঁকবো। তো এইভাবে আমার প্রায় 10 বছর পরে আমার পড়াশোনা শেষ হইলো, তারপর আমি রং তুলি নিয়ে ছবি আঁকার কাজ শুরু করলাম আর কি। আপনার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে নেই। সাধারণত যেটা থাকে যে চিত্রশিল্পীদের অনেকেরই কিন্তু একটা প্রাতিষ্ঠানিক একটা শিক্ষা থাকে। সেই শিক্ষা না থাকা সত্ত্বেও এই যে আপনি এত সুন্দর সুন্দর এক্সিবিশন করছেন, ছবি আঁকছেন, পুরান ঢাকার কিছু চিত্র আপনি তুলে ধরেছেন আপনার ছবির মাধ্যমে, তারপরে দেখেছি গ্রাম বাংলার কিছু চিত্র তুলে ধরেছেন। তো এইটা আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও আপনি কিভাবে করে আসছেন সে ব্যাপারটা একটু জানতে চাই। প্রথমে আমি আল্লাহর কাছে শুকরিয়া দিয়ে জানাবো, সব কিছু তো আল্লাহই আমাদেরকে দান করেছেন। তারপর আমার যে ইচ্ছাটা ছিল, আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন আমার ভিতরে আরেকটা সত্তা কাজ করতো যে আমি ছবি আঁকবই। দুইটা সত্তা আমার ভিতরে কাজ করতো, একটা আমার পড়াশোনা আর একটা ভিতরে ছবি আঁকা। তো ওই যে একটা প্রবল আগ্রহ ছিল আমার ছবি আঁকার প্রতি, ওইটা আমি কখনো থাইমা যেতে দেয়নি আর কি। আমার আঁকা কন্টিনিউ রাখছি, আর মানুষ চেষ্টা করলে আঁকাআঁকি কন্টিনিউ করে দিলে ওইটা দেখা যায় যে একটা সময় গিয়ে ভালো একটা রেজাল্ট আসে আর কি, যেটার ফল আমি এখন পাইতেছি। আর আমি যখন ঢাকাতে আসি তখন বেশ কিছু গুণী মানুষের সাথে আমার পরিচয় হয়ে যায় আর কি, যেরকম বিশ্বজিৎ গোস্বামী স্যার, কামাল উদ্দিন স্যার, সোহাগ পারভেজ স্যার, ওনারা আমাকে অনেক হেল্প করছে। মানে ওনারা যে একটা কথাই কিন্তু অনেক আমাকে মোটিভেট করতো আর কি, যে আমি গ্রামে একটা ছিল, ওনারা আমার কখনোই চারুকলার ছাত্র না ওইরকম ভাবতেন না। তো ওনাদের ওই সামান্য উৎসাহটাই আমার অনেক বড় মনে হইতো, না স্যাররা আমাকে উৎসাহ দিতে, ভালো কাজ হইতেছে, কাজ ভালো না তারপরে আমাদের ভালো হইতেছে। তো ওইভাবেই আস্তে আস্তে আমার কাজগুলা নিজে নিজে আমি আউটডোরে যেতাম, আমার যে এলাকা আছে ওইখানে নদী নালা খালবিল, ওইখানে বসে বসে ছবি। আপনি যেটা বলছিলেন যে আপনি তো একটা গ্রাম বাংলার একজন ছেলে, গ্রাম থেকে এসেছেন, নেত্রকোনা থেকে এসেছেন আমি যদি ভুল না করি। তো আপনি যখন পুরান ঢাকার চিত্রগুলো নিজের চিত্রের মাধ্যমে ফুটে তুলতে চান, তখন নিশ্চয়ই হচ্ছে সেই জায়গায় গিয়ে একটু একটা প্রস্তুতির ব্যাপার হয়েছে, একটা আইডিয়া নেওয়ার একটা বিষয় যেটা বলে, সেটা করার জন্য আপনার নিজস্ব কি কি প্রস্তুতি আপনি নিয়েছিলেন? ওইটা হয়েছে কি, আমরা যারা ছবি আঁকি র্যান্ডমলি ঘোরাফেরা করতে থাকি। যখন দেখা যায় আমি গ্রাম থেকে আঁকার পরে আমি ভাবলাম যে একটু শহরে একটু দেখি ওই দিকটার লোকেশনটা কীরকম। তো আমি যাইতাম ওই এলাকাগুলো ঘোরাফেরা করতাম, তো ভালো লাগলে ওইখানে তো খুব একটা জায়গা, ওইখানে আঁকার সুযোগ হইতো না, তারপর ওই আইডিয়াগুলো নিয়ে আমি আঁকার চেষ্টা করতাম আর কি। সেই চেষ্টা থেকেই আপনার একটি একক প্রদর্শনীও সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেছে, একটু সে সম্পর্কে জানতে চাই। কেমন ছিল অভিজ্ঞতা, প্রথম একক কোনো প্রদর্শনী? আলহামদুলিল্লাহ, ওইটা আমার জন্য একটা অকল্পনীয় একটা বিষয় ছিল। আমি ভাবিও না যে এত মানুষ এত সাড়া পড়বে। আমার চারুকলার যে স্যাররা ছিলেন, কামাল উদ্দিন স্যার, জামাল আহমদ স্যার, খালিদ মহিউদ্দিন স্যার, ওনারা আসছেন, ভালো বলছেন। আর এটা আমি সবটা কৃতিত্ব দিতে চাই আলিয়াস ফাসিদ্দি ঢাকা লাগেলারিকে, ওনারা আমাকে ফ্রিতেই গ্যালারিটা দেন আর কি। ওনাদের কাছে পোর্টফোলিও এবং ছবি জমা দেওয়ার পরে যদি পছন্দ হয় তাহলে ওনারা সবটাই খরচ ওনাদের দেয়। তো আমরা নতুন যারা আছে ওইটা একটা ভালো একটা সুযোগ ওইখানে আর কি। আচ্ছা, 36টি জল রং ও অ্যাক্রিলিক পেইন্টিং প্রদর্শিত হয়েছে। আপনি কতটুকু আত্মবিশ্বাসী ছিলেন, যেহেতু আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা এই বিষয়ে নেই, আপনি বলছিলেন শুধু একজন ফ্রিল্যান্সার বা ভালো লাগা থেকেই এই যে একক প্রদর্শনী, কতটুকু আত্মবিশ্বাসী নিজেকে মনে হয়েছে, নাকি কিছুটা সংশয় ছিল? না, ওই রকম কিছু না। আমার কিন্তু এটা প্রথম এক্সিবিশন হইলে আমি অনেক গ্রুপ এক্সিবিশনে ছিল, আর এই প্রদর্শনীর জন্য আমি অনেক দিন আগে থেকে প্রিপারেশন নিয়েছিলাম, আমার কাজ জমাইতেছিলাম। তো এটা
ওইরকম কিছু না, কিন্তু তারপর প্রথম যেহেতু এক্সিবিশন, ওইটা একটু নার্ভাস ছিলাম যে মানুষ আসে কিনা ওইরকম আর কি। কিন্তু দিন শেষে বেশ ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একেবারে আশার চাইতে বেশি আমি পাই ফেলছি আর কি। আচ্ছা, যে আপনার বলে না শিল্পী যে সত্তার আরো প্রতিভাকে তুমি কথা আমরা কখনো শুনবো। থামিয়ে রাখতে পারবা একদম না, না। তেমনই হচ্ছে ওনার কথা যে প্রাতিষ্ঠানিক শিক্ষা আসলে কোনো প্রয়োজন ছিল না, নিজের চেষ্টাটাই নিজের বড়। চেষ্টাটা। আপনার গল্প আরো শুনবো, এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, সময় হচ্ছে একটি বিরতির। সাথেই থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন সকালের বাংলাদেশ, আছি মাসুম রাব্বি এবং আছি আমি সিদ্রা, এবং আমাদের সাথে আছেন চিত্রশিল্পী রাজীব আহসান। আপনার কাছে অনেকগুলো গল্পই জানবার আছে। তো চিত্রশিল্পীদের কিন্তু দেখা যায় যে অনেক চিত্রশিল্পী কিন্তু পছন্দের কিছু মাধ্যম থাকে কাজ করবার ক্ষেত্রে। কেউ অ্যাক্রাইলিকে পেইন্ট করতে পছন্দ করেন, কেউ ওয়াটার কালার পছন্দ করেন। ব্যক্তিগতভাবে আপনি কোন মাধ্যমে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমার দুটোতেই কাজ করতে ভালো লাগে। ওয়াটার কালার এবং অ্যাক্রিলিক দুটোর চরিত্র অন্যরকম, ভিন্ন আর কি। ওয়াটার কালারের নিজস্ব একটা শক্তি আছে, সে জলের মাধ্যমে নিজের একটা ফিগার তৈরি করতে পারে। অ্যাক্রিলিকটা একটু অন্যরকম, ওইটাকে নিজেই করতে হয়। তো আমার দুটোতেই কাজ করতে ভালো লাগে আর কি। এবং রং কিন্তু অনেক এক্সপেন্সিভ, মানে অনেক বেশি বর্তমানে যদি খুব- বলি না, যারা। খুব বেশি না। আচ্ছা, আমাদের যারা ছবি আঁকি তাদের জন্য তো এটাই রং তুলি, ক্যানভাস, ওইটাই আমরা ম্যানেজ করি না আর কি ওইভাবেই। ওইটি জানতে চাচ্ছিলাম যে ম্যানেজ করার যে বিষয়টা, জি, জি। এটার ক্ষেত্রে হচ্ছে মানে চিত্রশিল্পীদের কিন্তু অনেক সময় দেখা যায় যারা আরেকটু দামি কোনো মাধ্যমে জি, কাজ জি। করতে চাচ্ছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু একটু কোনো রকম হচ্ছে সংকট হয় কিনা, যে কোনো রকম হেল্প পেলে হয়তো আরো বেশি তার কাজকে ফুটিয়ে তুলতে পারতো। আসলে একজন চিত্রশিল্পী সে একা একা কিন্তু প্রতিষ্ঠিত হইতে পারে না। পৃষ্ঠপোষক, প্রমোট, সব কিছু মিলাই একজন চিত্রশিল্পীর সামনে আগায় যাওয়ার অনুপ্রেরণা পায় আর কি। সে একটা পুশ পাইলে আরটু আগে যেতে পারে ওইরকম। তো আমাদের যারা আমাদের চিত্রকর্ম যারা সংগ্রহ করেন, ওনারাই আসলে আমাদের চালিকা শক্তি ধরা দিতে পারে আর কি। আল্লাহর রহমতে আমাকে অনেক এমন মানুষের, যাদের আমি নাম বলতে চাচ্ছি না, কিন্তু ওনারা যখন আমার কোনো কাজ একেবারেই ভালো ছিল না, তারপর ওনারা সংগ্রহ করছে, তো ওই যে একটা উৎসাহ পাইছি, তো ওনারা আমাকে একটু প্রমোট করা বা ইয়ার জন্য হেল্প করেছেন, ওইটা কিন্তু আমাকে এখন অনুপ্রাণিত করছে। উৎসাহটা পরিবারের পক্ষ থেকেও নিশ্চয়ই আছে, তারা যখন দেখছে এই প্রদর্শনীগুলো নিশ্চয়ই তাদেরও অনেক ভালো লাগছে, সেটি একটু জানতে চাই। আমার পরিবার বলতে আব্বা আম্মা অনেক ভালো মানুষ। ওনারা আমাকে এই পর্যন্ত আসার জন্য যদি বলা যায় সবটাই ওনাদের কৃতিত্ব। কারণ আমার যখন পড়াশোনা শেষ হয়, তখন আমার ফ্রেন্ড যারা ছিল সবাই চাকরি শুরু করে দিছে, কিন্তু আমার ভিতরে যে ওই যে একটা আগ্রহ ছিল আমি ছবি আঁকবো, আমি ভাবলাম, আমি বলছি যে আমি ছবি আঁকবো। আমি ওই ডিসিশনটাই নিচ্ছি, এবং আমার আব্বা আম্মা কিছু বলে নাই। তা সাধারণ মানুষ, তারপরেও ওই আর্থিক দিক দিয়ে আমরা এতটা সচ্ছল না, তারপরে আব্বা আম্মা আমাকে চাকরির জন্য চাপ দেয় নাই। আমি আমার যে কাজটা করতে চাই ওইটাই ওনারা মানিয়ে দিয়েছেন আর কি, এটা কিন্তু অনেক বড় একটা এজন্য আমি support। আব্বা আম্মার কাছে, হয়তো ওনারা দেখে থাকবেন, কৃতজ্ঞতা দিলে বলে, বাবা আমার ঋণ তো কোনো সময় শেষ হয় না। আমি ওইটা ভালোবাসাই আব্বা আমার। একদম একদম। আপনি বলছিলেন আপনি নেত্রকোনায় বেড়ে ওঠা, সেই জায়গার যে অপরূপ দৃশ্য সেটির কথা বলছিলেন, সেটিও নিশ্চয়ই আপনার রং তুলিতে ফুটে উঠেছে। হ্যাঁ, আমার অনেক কাজ দেখা যায় যে আউটডোরে করি আর কি। আমার এলাকায় আমি চলে যাই রং তুলি ক্যানভাস নিয়ে, ওইখানেই ঘুরে ঘুরে ছবি আঁকি আউটডোরে। এটা কি কোনো ভূমিকা রেখেছে কিনা, যেহেতু আপনি হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ। অপরূপ একটি গ্রামে বেড়ে উঠেছেন, সেই জায়গা থেকে কোনো কি আইডিওলজি এসেছে কিনা? ওইটা আমার শিক্ষার অনেকটা আসছে প্রকৃতি দেখে আর কি। আউটে যখন যাই সেটাই ওই বলছিলাম। নেচারটাই আমার ক্যানভাসে চলে আসে আর কি। ওইখান থেকে অনেকটা হাতে করে হয়েছে আমার। একটু ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই। আপনার মতো যারা জি। ফ্রিল্যান্সার হিসেবে, চিত্রশিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই, নিশ্চয়ই তারাও অনুপ্রাণিত হচ্ছেন। তাদের জন্য কি বলবেন, আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটি কি আগে জানতে চাই, তাদের জন্য কি বলবেন? যারা ছবি আঁকার মাধ্যমে আছেন, এবং তাদের জন্য একটা কথাই বলবো, আত্মবিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাসটাই মানুষকে অনেক উপরে নিয়ে যায়। আমি যেখান থেকে আসছি একেবারে শূন্য, কোনো পথঘাট, কোনো কিছু জানা নাই, এই মাধ্যমে আমার কি হবে ভবিষ্যৎ কোনো জানা নেই, কিন্তু দেখা যায় আমার আত্মবিশ্বাসের কারণে এই পর্যন্ত আসাটা, এটা আমার জন্য অনেকটা সৌভাগ্যের বিষয়। আপনারা আমাকে এখানে আছে, এটাও একটা পরম সৌভাগ্যের বিষয়। তো আত্মবিশ্বাস থাকলে সব কিছু হবে। আমি এক জায়গায় লাইমা যদি এখানে আমি দোটানা ভাব থাকে, তখন কিন্তু আগাইতে পারবো না। যেহেতু নামছি, পথ আমাকে শেষ করতেই হবে। একেবারে। সে শেষ করা পর্যন্ত কিন্তু অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে, সেটি আপনি বলছিলেন, আপনি পেরিয়ে গেছেন। জি। সবার ক্ষেত্রে সেটি হয় না। যখন
সেই প্রতিবন্ধকতাটা আসে ঠিক কি চিন্তাই সেটির পেছনে লেগে থাকা সম্ভব হয়? অনেক প্যাশন থাকলে অনেক সময় দেখা যায় একটা সময় অনেকে সাইকোলজিক্যালি হার মেনে নেয় যে ঠিক আছে পরিবার, বাস্তবতা, সমাজ সে কারণে ছেড়ে দেয়। আপনি ঠিক কোন ভাবনা থেকে এখনো সেটার পেছনেই আছেন? আমি যেটা মনে করি, আমি যখন কওমি মাধ্যমে ভর্তি হই, আমি শুরুতেই জানি যে এই মাধ্যমে কোনো চাকরি হবে না, একেবারে জিরো, সরকারি চাকরি হবেই না। তো ওই যে একটা আত্মবিশ্বাস ছিল, ওইখান থেকে আমার 12 বছর মতো পড়াশোনা করছি, ওইটাই আমার পরবর্তীতে যে না আমি তো শুরুই করছি শূন্য দিয়ে, তো এই ব্যাপারে আমি আগাইতে থাকি, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। একটা পাখি যেরকম খালি পেটে বাইরে হয়ে যায়, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে, আমারও আল্লাহ রিজিকের ব্যবস্থা ইচ্ছা করে। থাকলে উপায় হয়। এই যে আল্লাহর প্রতি একটা বিশ্বাস ছিল, ওইটা মনে করে যে আল্লাহ আমারে, মানে মানুষের কাজ হলো কি চেষ্টা করা। আপনি চেষ্টাটা করে গেছেন, তাই আল্লাহ আজকে ওইটাই, আমরা জি। পেয়েছি। আমি একটু জানতে চাচ্ছি যে এই যে আপনি নেত্রকোনা থেকে আজ হচ্ছে একটা গ্যালারি, একটা এক্সিবিশনের পথ, এই পথটুকু কেমন ছিল? সেখানে বসে একটা ছবি আঁকতেন, আজকে আপনার এক্সিবিশনে কয়েকটা এক্সিবিশনে কিন্তু প্রায় হচ্ছে জি, জি। এবং সেখানে বেশ ভালোই সাড়া পেয়েছেন। তো এই পথটা কেমন ছিল? আমার জন্য প্রথমে একটু চিন্তাটা কঠিন ছিল যে আমি ঢাকা কিভাবে থাকবো না, ওইখানে থাকাটা খুব কঠিন, খরচ টরচের ব্যাপার আসে। তখন আমি দেখলাম আমাদের স্যার যারা আছে ওনারা বাইরে এক্সিবিশন করতেছে, দেশের বাইরে এক্সিবিশন করে। তখন আমার মতে আসলো আমার স্যাররা যেহেতু দেশের বাইরে যায়, আমি নেত্রকোনা থেকে ঢাকায় যাব, ওইরকম একটা চিন্তা ভাবনা নিয়ে নেত্রকোনা থেকে আমি ঢাকায় এই প্রথম পথটা যোগাযোগ পাড়ি করার জন্য দিব। যোগাযোগের চেষ্টাটা করি আর কি। এখন আল্লাহর রহমতে আমার বিদেশেও দেশের বাইরে প্রদর্শনীতে আমার ছবি যায়, তো আত্মবিশ্বাসটাই আর কি আমার। হয়তো সবটাই ছিল। আপনিও একসময় বিদেশে যাবেন, সেই ধরনের কোনো পরিকল্পনা রয়েছে নিশ্চয়ই, আর চেষ্টাও চলমান থাকবে। হ্যাঁ, ওই বাইরে যে প্রদর্শনীগুলো হয় ওখানে আমাদের যাওয়ার একটা চান্স থাকে, আমার ছবি পাঠাই দিই, কিন্তু আমরাও নিজেরা যেতে পারি যদি খরচটা সবকিছু অ্যাভয়েড করা যায়। কিন্তু আমার যেহেতু এত নাই, আমার ছবিগুলো পাঠাই দিই আর কি। একটু আপনার ছবির ব্যাপারে জানতে চাই, যদি কেউ সংগ্রহ করতে চায় জি, জি। তাহলে সে কিভাবে সংগ্রহ করবে সেই ছবিগুলো? আমার ফেসবুক পেজ আছে, ওইটা থেকে একটু আপনি যমুনা টেলিভিশনের মাধ্যমে জানাতে পারেন কোথা আমার থেকে? পেজের নাম আর্টিস্ট রাজীব হাসান, আচ্ছা, ওইখান থেকে কালেক্ট করতে পারে। আচ্ছা আচ্ছা, ওই সেই পেজে তো নিয়মিত হয়তো আপনি সেগুলো জি, আপলোড জি। করেন। জি। সারা কেমন পান? কমেন্টগুলো দেখলে তখন অনুভূতিটা কেমন হয়? সামাজিক যোগাযোগ মাধ্যমে তো নিশ্চয়ই অনেকেই নিজের হ্যাঁ, মতামত হ্যাঁ, প্রকাশ করেন। কারণ আর্টের যে গণ্ডিটা ওইখানে কিন্তু যারা শিল্প বোধ আছেন, যাদের শিল্প প্রতি রুচি আছে, ওনারাই এটা দেয়া করে। যে কয়টা কমেন্ট পড়ে ওইটাই কিন্তু মূল্যবান, খুবই মূল্যবান ওইটা, কারণ তারা বুঝে পছন্দ করে কমেন্ট করতেছে। আচ্ছা, আর ওইটাই আমাকে অনুপ্রাণিত করে। আমরা অনেক কথা শুনলাম আপনার, আমরা শেষ পর্যায়ে রয়েছি। একটু ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই। 2 বছর 5 জি, বছর জি, জি। পরে নিজেকে কোন অবস্থানে একজন চিত্রশিল্পী হিসেবে দেখতে চান? কি ধরনের পরিকল্পনা রয়েছে আপনার? এইটা একজন শিল্পী কখনোই তার ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারবে না। যদি সুস্থ থাকে তাহলে নিয়মিত ছবি আঁকতে থাকে, তা ওইটাই সময় বলে দেবে সে কোথায় যাবে আর কি। কারণ অনেক বড় বড় শিল্পীরা কিন্তু তাদের শেষ জীবনে দেখা যায় যে ছবি বিক্রি করতে পারছে না, পরবর্তী জীবনে অনেক ছবি বিক্রি হয়ে গেছে। তো এটা সে বলা অসম্ভব যে আচ্ছা, কি ছবির হবে। ব্যাপার থেকে মনে পড়লো যে প্রত্যেক শিল্পীর কিন্তু প্রিয় কিছু ছবি জি, থাকে। জি, জি। অনেক সময় দেখা যায় যে হয়তো এটা সেল হয়ে গিয়েছে, কিন্তু জি। এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে না, এই ছবিটা আমি এই মুহূর্তে সেল করব না, আরো কিছুদিন পরে হয়তো বা আরেকটু উন্নত করে, বা অনেক সময় থাকে না যে এই ছবিটা সেল করার জন্য না, এমন কোন ছবি কি আপনার আছে যে না আমার কাছে মনে হচ্ছে যে এই ছবিটা আমি আপাতত কাউকে দিচ্ছি না? যে আমার কিছু পেন্টিং আছে, এই প্রদর্শনীতে ছিল আমাদের শহরে একটা স্টেশনের ছবি, ওইটা আমার খুব একটা স্মৃতির ছবি আর কি, ওইটা আমি সংগ্রহে রেখে দিচ্ছি, ওইটা বিক্রি করি নাই। আমি একদম সর্বশেষ আপনার বাবা মাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি যেটা শুরুতে বলছিলেন যে আমার বাবা মা আমাকে চাকরির জন্য কোনো জি, রকম জি, জি। প্রেশার দেন, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, বিশেষ করে আপনি ওনারা আসলে সাধারণ মানুষ, তো এতটা পড়াশোনা করে নাই, কিন্তু ওনাদের একটা ইয়া ছিল, আমরা 4 ভাই, আমাদের বোন নাই। তো আমার আব্বা আমাদের কোনোদিন মার বেদুদুরকে তুই বইলে বলে নাই, সবসময় তুমি করে বলছে, আমার আম্মাও। তো ওই যে আব্বা আমার ভালোবাসাটাই এবং আসছে আর কি। রাজীব, ওনারা সাধারণ মানুষ হতে পারেন কিন্তু তাদের চিন্তাধারা কিন্তু অসাধারণ। না হলে কিন্তু তার ছেলেকে এই যে আজ চিত্রশিল্পী হতে যে সাহায্য করা, এগিয়ে নিয়ে আসা, এটা আসলে অনেক অসাধারণ বাবা মাই সাধারণ কাজটুকু করতে একদম। পারেন না। একটু ছোট করে জানতে চাই, যারা তরুণ চিত্রশিল্পী বা যারা ভাবছেন আপনার মতো নিজের স্বপ্নের পেছনে ছুটবেন, তাদের জন্য শেষ কিছু বলতে চান কিনা? শেষ একটা কথাই বলবো, নিয়মিত কাজ করে যেতে হবে, কাজ ছাড়া কোনো ইয়া নাই। কারণ দিন শেষে যদি আমি আমার নিজেকেই না বোঝাতে পারি যে আমি যে কাজটা করতে হয় ওইটা আমি সঠিকভাবে করতে পারতেছি কিনা, নিজেকে নিজে ফাঁকি দিলে সব কিছুই এর মধ্যে হারতে হবে। অর্থাৎ চেষ্টাটা করতে হবে, ওইটাই আসল। আত্মবিশ্বাসটা আপনাকে থাকতে অনেক হবে। ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ, আমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও দেখা হবে আগামীকাল।
ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।